দেখুন, এই কাসেম সিদ্দিকী বিগত দিনে যা বলেছে এবং এই কোর কমিটিতে স্থান যখন দিল দিদি, এই ভণ্ড কাসেম সিদ্দিকী প্রথম সন্দেশখালীতে গিয়ে প্রোগ্রাম করলো না, সেই প্রোগ্রামে গিয়ে তিনি যাদের চোর বলেছিল সেই প্রোগ্রামে গিয়ে রাজনৈতিক ভাষণে তিনি এখন বলছেন যে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, তৃণমূলকে শক্ত করতে হবে। এই কারণ আমি ঢুকেছি, আমি এতদিন ছিলাম না, আমার ঠাটবাট করতে হবে, আমিও একটু চুরি করব, অতএব আপনারা সময় দিন। এই বাংলার সাধারণ জনগণ, হিন্দু, মুসলিম, আদিবাসী, শিখ, খ্রিস্টান সবাই বুঝে গেছে যে ও একটা ভণ্ড, ও একটা চিটিংবাজ এই কাসেম সিদ্দিকী। তাই তো দেখলেন না, এটাও তো দেখেছেন আপনারা, এটাও বলছেন না কেন? কাসেম সিদ্দিকী যখন প্রথম সন্দেশখালীতে রাজনৈতিক প্রোগ্রামে গেল, তৃণমূলের মঞ্চে উঠলো, মহিলারা থেকে শুরু করে সাধারণ মানুষ কিভাবে ঝাঁটা দেখালো, ঝাঁটা নিয়ে তাড়া করলো, এটা বলছেন না? তাহলে কতটা ভালোবাসে ওকে সেটা বুঝে দেখেন। আম জনতা শুধু নয়, তৃণমূলের কর্মীরাও তাকে ঝাঁটা দেখিয়েছে যে ইনি একজন ভণ্ড অপদার্থ। ইনি যে থুতু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছুঁড়েছিল, এখন তিনিই গিয়ে আবার তানার জিভ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ের ওনার থুতুটাই আবার চেটে নিচ্ছে। অতএব উনি চাটা মাল। ঠিক আছে, তো তোহা সিদ্দিকী মাল বলেই সম্বোধন করেছে ওনার ভাইপোকে, কেন করবে না? বলেছিল কি আর করলো কি? যার ফলে উনি একজন চাটা মাল, মানে ফুরফুরা শরীফের কলঙ্ক, মুসলিম সমাজের কলঙ্ক বলে মনে করি। কাসেম সিদ্দিকী কোনো ফ্যাক্টই নয়। অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে নিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যেও কোন্দল চলে এসছে, এবং ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকীকে এমন বাড়ি ভরে দিয়েছে, ও আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, সমাজের মানুষের কাছে কখনো বলতে পারবে না আমি তোমাদের জন্য আছি, তোমাদের জন্য ভাববো, বলবে তুমি সরে যাও, তোমার মতো ভণ্ড দরকার নেই। আজকে আব্বাস সিদ্দিকী প্রায় বলতো টুপি দাড়িওয়ালা দেখে ঝুঁকবেন না, তার নীতি আদর্শ দেখে ঝুঁকবেন। টুপি দাড়ি দেখে, আলেম দেখে আপনি ঝাঁপিয়ে পড়লে হবে না, তার নীতি আদর্শটা দেখতে হবে। সেই নীতি আদর্শে উনি ব্যর্থ হয়েছে। আর আমাদের নওশাদ সিদ্দিকী তিনি পাশ করেছে, শুনে রেখে দেন। আজকে এর আগে আমরা তো দেখেছি পিডিসিআই দল করেছিল আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক পঞ্চায়েত থেকে শুরু করে অনেকটাই তার দখলে ছিল। তিনি আস্তে আস্তে কি করলেন, মমতা ভাঙালো, তাকে ভাঙিয়ে মুসলমান সমাজ নিয়ে আর তিনি ভাবলো না, সাধারণ হিন্দু, মুসলিম, আদিবাসী নিয়ে ভাবলো না, তিনি পুরো বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে তৃণমূলে জয়েন্ট করলো এবং নীলবাতির গাড়ি নিয়ে গ্রন্থগার মন্ত্রী করে দিয়েছে। উনি এখন বিশাল ব্যাপার, বাংলার মানুষ চাকরি পাক না পাক কোনো দেখা দরকার নেই, উনি আবার জমিয়তে উলামায়ে হিন্দের আবার সাধারণ সম্পাদক। তো এরকম ভাবে মুসলিম সমাজ থেকে অনেকেই বিলং করেছে এবং তারা বিক্রি হয়ে গেছে। তাই এই নওশাদ সিদ্দিকীকে ভাবতে, এনার পাশে আসতে মানুষ একটু সময় নিয়েছিল, কিন্তু যখন প্রতিষ্ঠাতা দিবসে যখন নওশাদ সিদ্দিকীকে এই মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটে, সেই প্রতিষ্ঠাতা দিবসের দিন ওনার পুলিশ দিয়ে যে ঘটনাটা, বিশৃঙ্খলাটা ঘটিয়েছিল, তৃণমূলের মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ দিয়ে আমাদের ধর্মতলায়, আমরা সে দৃশ্য জানি না, সবাই জানি, আমরা দেখেছিলাম, পুরো শ্মশানে পরিণত করে দিয়েছিল, বহু মানুষকে জেল খাটিয়েছিল এবং নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে প্রিজন বন তুলে 42 দিন অন্যায়ভাবে জেল খাটিয়েছিল। এখনো তার অন্যায় আছে বলে তার প্রমাণ দিতে পারেনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমি তীব্রভাবে ধিক্কার জানাই, কিন্তু সেই 42 দিন জেল খাটানোর পরে সেই জেলের মধ্যে তাকে ভীষণ ভীষণ প্রেশার করেছিল, দুটো মন্ত্রী পদ দেবে বলেছিল যে তুমি আমাদের তৃণমূলে জয়েন করো, এবং হাজার হাজার কোটি টাকার অফার করেছিল। কিন্তু নওশাদ সিদ্দিকী বিক্রি হওয়া লোক নয়, নওশাদ সিদ্দিকী কোনোদিন সিদ্দিকুল্লাহ নয়, নওশাদ সিদ্দিকী কোনোদিন মানে কি বলবো কাসেম সিদ্দিকী নয়, নওশাদ সিদ্দিকী কোনোদিন ওই শওকত মোল্লা নয়। নওশাদ সিদ্দিকী একটা সোনার ছেলে। নওশাদ সিদ্দিকী এই মুসলিম সমাজ থেকে যে একটা রাজনৈতিকভাবে বিলং করেছে, এতে বাংলার মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ তাকে মেনে নিয়েছে। তিনি পরীক্ষায় পাশ হয়েছে যে সবাই বিক্রি হতে পারে, এই নওশাদ সিদ্দিকী বিক্রি হবে না, তার প্রতি আস্থা অর্জন করেছে। তাই তো নওশাদ সিদ্দিকী যেখানেই প্রোগ্রাম করে, মানুষ কাঠির পয়সা খরচ করে লাখো মানুষের জমায়েত সেখানে হয়, এবং নওশাদ সিদ্দিকী
যেভাবে যে পরিকাঠামোয় চলতে বলে সেই পরিকাঠামোয় সাধারণ মানুষ চলছে। এতে করে দিদিমণির নাবিশ্বাস উঠে যাচ্ছে। প্রত্যেকটা ইলেকশনে তো আমরা দেখেছি দিদিমণির পা ভাঙে, হাত ভাঙে, বিভিন্ন ভাঙার অজুহাতে তিনি এর আগে জিতে এসেছে মানুষের সিম্পেথি নিয়ে। এবারে কি ভাঙবে জানি না। ঠিক আছে, তো আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 26-এর ইলেকশন হবে তিনি সুস্থ থাক, কোনো রকম যেন অরাজকতা না হয়, ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, এবং উনি ওনার হাতটা 26-এ দেখে তারপরে কালীঘাটে গিয়ে উনি সুস্থ শরীরে রেস্ট নিয়ে থাকুক, এবং ওই পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় সামাজিক কাজগুলো করুক, প্রসাদ বিতরণ করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু রাজনৈতিক লেভেল ধরে ক্ষমতায় এসে তিনি মন্দির মসজিদ করবে, এটা বাংলার মানুষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কেউ মেনে নেবে না, আমরাও মেনে নেব না। রাজনীতি হবে সেই রাজ্য এবং সেই দেশের মানুষের স্বার্থে, অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে রুটি রুজি থেকে শুরু করে বাচ্চাদের পুষ্টিকর খাবার থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো থাকবে। শিক্ষা থাকবে। আজকে শিক্ষামন্ত্রী জেলে, আজকে মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে, গরু চোর, বালি চোর, পাথর চোর থেকে শুরু করে আজকে খাদ্যমন্ত্রী জেলে ছিল, শর্ত সাপেক্ষে জামিনে বেরিয়েছে। আজকে কোন দুর্নীতিটা এর মধ্যে নেই বলুন? সমস্ত দুর্নীতি এতটাই গলা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে গেছে, আর কোনো লাইন নেই। এই যে চাকরিহারাদের নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, চাকরিহারা তো বলছে দিদিমণি হয় আমাদের সঙ্গে বসুন, নাহলে আপনি আমাদের চাকরি খেয়েছেন, আপনি ছলাকলা করছেন বলছে। আমরা দেখতে পাচ্ছি বাংলার প্রতিটা জায়গা থেকে গর্জন উঠছে, মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, মুখ্যমন্ত্রীর দল দুর্নীতিগ্রস্ত, এছাড়া আর কি নেবেন? অতএব আমার মনে হয় স্বাধীনতার পরে এই বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে, এনার মতো হেনস্থা আর এনার মতো দুর্গন্ধওয়ালা মুখ্যমন্ত্রী এবং এই বাংলায় যে অরাজকতা সৃষ্টি কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করেনি। ইনি যেভাবে যে প্রেক্ষাপটে বাংলা শাসন করছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রত্যেকটা মানুষ। আমার মনে হয় এখনো বলছে আপনাদের মাধ্যমে, বিন্দু মাত্র যদি লজ্জা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি।